হ্যাঁ, দীপঙ্কর দা, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে এই যে আপনাদের যে বক্তব্য সবাই বলছেন, সেখান থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যেটা স্ট্যান্ড ছিল এবং বিধানসভায় বিরোধী দলনেতা যে কথাটা বলেছিলেন, আজকে তৃণমূল সরকারের তথা কলকাতার মেয়রের কথার থেকে তার মানে প্রাপ্তি এইটুকুই হয় যে অপরাজিত বিলের কোনো দাম দরকার নেই। কেননা আজকে বিএনএস এর মাধ্যমে, ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে আজকে যে দুটি কেস, কুলতলি এবং মালদার যে দুটি কেসে কনভিক্ট হয়েছে বা দোষীরা সাজা, দোষী সাব্যস্ত হয়েছে, একটাই সাজা ঘোষণা হয়ে গেছে ফাঁসির, আর একটা হয়তো সাজা ঘোষণা হবে আগামী 1-2 দিনের মধ্যে। তার মানে এখান থেকে প্রমাণ হয় যে কেন্দ্রীয় সরকার এবং মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার যথেষ্ট শক্ত আইন তৈরি করেছে এবং এই যে আরজিকর ঘটনার গিমিকটাকে ভিন্ন দিকে মোড়ানোর জন্য বা ভিন্ন দিকে চালনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অতি তৎপর ছিলেন। তার প্রমাণ হচ্ছে অপরাজিতা বিল কেন তিনি বিধানসভায় আনলেন। আজকে যদি উনারই মেয়র, কলকাতার উনারই মন্ত্রী, মাননীয় মিনি পাকিস্তানের জনক ফিরহাদ হাকিম, তিনি যদি স্বীকার করে নেন যে তার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার যে ধারা আছে সেই ধারা অনুযায়ী আজকে কুলতলির কেসের যথা ট্রায়াল কোর্টে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা ঘোষণা হয়েছে, সেটা সঠিকভাবে সাজা ঘোষণা হয়েছে, এবং মালদাতে ট্রায়াল কোর্টের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছে, সাজা ঘোষণা হওয়ার আছে, তাহলে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতায় যথেষ্ট শক্তভাবে আইনটা করা আছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে আরজি করের ঘটনা নিয়ে এতটা তৎপর কেন ছিলেন, এই প্রশ্নটা আমি রাখতে চাই দীপঙ্কর দা আপনাদের মাধ্যমে। তাহলে আরজি কর ঘটনার পরে উনি দোষী যারা এই ধর্ষণ করছে বা ধর্ষক যারা, তাদেরকে সাজা দেওয়ার জন্য বিধানসভায় অপরাজিতা বিলের নাম করে এই তদন্ত এবং মানুষের যে আন্দোলন, এটাকে বিভ্রান্ত করতে কেন চাইলেন, এই উত্তরটা আগে আমি চাইবো এই প্যানেলে যারা তৃণমূলের সমর্থক আছেন বা তৃণমূল দলের লোক আছেন। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, যে কোনো তদন্ত সিবিআই রেট বলা হচ্ছে, সিবিআই রেটের কথা বলা হয়, প্রতিটা তদন্তে আজকে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত ভার পায়। আরজি করার ক্ষেত্রে হয়তো সুপ্রিম কোর্টের সুমোটো কেস করেছিল, তার জন্য হয়তো 4-5 দিনের মধ্যে তদন্তটা এসেছিল সিবিআই হাতে, হাইকোর্টের মাধ্যমে, প্রথমে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টের মাধ্যমে। কিন্তু আজকে সিবিআই প্রতিটা ক্ষেত্রে যে কোনো তদন্তের ভার কখন পায়? 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে। ততদিনে সমস্ত আইনের চোখে কাউকে দোষী বা কাউকে সাজা দিতে গেলে সর্বপ্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে এভিডেন্স। আজকে কুলতলিতে এভিডেন্সটা ঠিকঠাক কালেক্ট হয়েছিল কেন? না, তার পোস্টমর্টমটা ঠিকভাবে হয়েছিল, আপনারা জানেন, এবং সেটা বিচার একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নজরদারিতে তার পোস্টমর্টম হয়েছিল। সেখানে কোনো গুরজলি করতে পারেনি এরা, এদের ইনভেস্টিগেশন যারা করে আইওরা, তারা কোনো 2 নম্বরই করতে পারেনি। আর যেটা টোটালি কোলাপস করা হয়েছে আরজি করার ঘটনায়, বিশেষজ্ঞদের দ্বারা, ফরেনসিক এক্সপার্টদের দ্বারা, ডাক্তারবাবুদের দ্বারা, বিভিন্ন বিষয়ে যারা যথেষ্ট অভিজ্ঞ লোক, তাদেরকে দিয়ে সেই এভিডেন্স গুলোকে নষ্ট করানো হয়েছে, যাতে পরবর্তীকালে হাজার চেষ্টা করেও সেই এভিডেন্স গুলোকে রিকালেক্ট না করা যায়। করা হয়েছে তারও কোনো তথ্য প্রমাণ বার করে তো কোর্টে তো চার্জশিট জমা দিতে পারতো সিবিআই, যে এভিডেন্স গুলো সিবিআই করতে পারেনি, সেটা সিবিআই এর ব্যাপার, সেটা সিবিআই এর ব্যাপার। আজকে কোনো একজন অ্যাকিউজড, কিন্তু আজকে সিবিআই, আপনি যখন আঙুল তোলার সময় আপনি তুলছেন যে এগুলো হতে পারতো, এগুলো হয়েছে, আর যখন আমি বলছি আপনাকে যে আপনি বলছেন তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে, আমরা খালি বলছি অপরাজিত বলে বিলের কোনো প্রয়োজন আছে কি? তখন সিবিআই আমার কোশ্চেনটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নষ্ট হয়েছে না, দীপঙ্কর দা, আমার কোশ্চেন তো আজকে ওটাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে তাহলে আপনি গিমিক দেখিয়ে আরজি করের ঘটনায় তাড়াতাড়ি সাজা দেবেন বলে অপরাজিত বিল বিধানসভায় কেন প্রডিউস করেছিলেন? তার মানে আপনার মধ্যে, আপনার সিস্টেমের ভেতরে অন্যান্য অনেকে জড়িত আছে, সেটা আপনি জানতেন, তার জন্য এই তদন্তের। আপনার কাছে কি অমলেন্দু বাবু, আপনার কাছে কি সিবিআই এবং ইডির ওপরে কি কোনো আইন ব্যবস্থা আছে যার মাধ্যমে আপনার মস্তিষ্কে যে কথাগুলো চলছে, যে এখনো পর্যন্ত যে ফয়সলা হয়েছে সেটা ঠিক হয়নি, তার উপরেও কোনো ফয়সলা হওয়া দরকার বা তার উপরেও কিছু হওয়া দরকার, এমন কি কোনো মস্তিষ্কে আপনার চলছে যে কোনো আইন বা কোনো ব্যবস্থা আছে যার ফলে কিন্তু সেটাকে আবার দোষী সাব্যস্ত করা যেতে পারে? না, অবশ্যই আছে, কেন নেই? সিবিআই যে
সিবিআই যে একজন কেস ডায়েরি আইনজীবী জমা আপনি, দেবে, তো সেই হিসাবে কি সিবিআই বলবেন? যে কেস ডায়েরি জমা দেবে, সিবিআই এখনো চার্জ ফ্রেম করতে পারেনি, তার জন্য বেল হয়েছে। এই তো কথা, সিবিআই চার্জ ফ্রেম করতে পারেনি বলে বেল হয়েছে। এটা আইনের নিয়মেই বেল হয়েছে সন্দীপ ঘোষের তাহলে এবং আমাদের সিবিআই যে এত বড় অক্ষমতা, চার্জ ফ্রেম তাহলে না এত বড় করতে সিবিআই পারাটা তাদের। অক্ষমতা আজকে, তাহলে আজকে রাজ্যবাসী বা দেশবাসী আজকে সিবিআই এর উপরে ভরসা করবে কি করে? আচ্ছা বলুন তো, নারদা সারদা থেকে শুরু করে এতগুলো মানুষকে, হেভিওয়েট ওয়েটকে আজকে আপনারা জেলবন্দি করেছিলেন, একজনকেও চার্জশিট প্রমাণ না, দিয়ে আমরা- তাদেরকে এখনো পর্যন্ত তাদেরকে সাজা দেওয়া হয়েছে বা তারা সাজা পেয়েছে? বা এতদিনে যারা সাজা তো জামিন পেয়ে CBI গেছে, দেবে। এতদিনে যারা সাজা তো- কিছু করলে সিবিআই দেবে, সাজা তো কিন্তু তদন্তকারী অ্যাডভাইসটা সংস্থা দেওয়ার সময় দেবে। আপনি আগে দিচ্ছেন যে হ্যাঁ আমার ওখানে কথা ওটা তথ্য হচ্ছে- প্রমাণ পুড়িয়ে ফেলা হয়েছিল, তথ্য প্রমাণ অবশ্যই। নষ্ট করে দেওয়া আমার যে হয়েছিল। কোশ্চেন, তাহলে অপরাজিতা বিলের কি দরকার আছে, আপনি এর উত্তরটা আমি জানতে চাই আগে। আজকে যদি বিএনএস এর মাধ্যমে 70 দিনের মধ্যে বা 90 দিনের মধ্যে দোষী সাব্যস্ত করে ট্রায়াল কোর্ট থেকে ফাঁসির সাজা শোনানো যেতে পারে ধর্ষণ কাণ্ডে, তাহলে অপরাজিতা বিলের কি দরকার ছিল? এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করতে চাই। তদন্ত করাটা তদন্তকারী সংস্থার আইওর উপরে, যারা ইনভেস্টিগেশন অফিসার আছে তাদের উপরে। তদন্তকারী সংস্থা কিভাবে কাজ করবে সেটা তো কেন্দ্রীয় সরকার বা বিজেপি পার্টি ঠিকঠাক নির্ধারণ তো করে দিয়ে দেয় না, যে আপনারা এইভাবে করুন। যেভাবে উনারা করছেন, আজকে হাইকোর্টে বারবার হাইকোর্ট থেকে থাপ্পড় খাচ্ছেন, আপনারা জানেন। আজকে উনাদের যে যুবরাজ, তার কোন একটা বিশেষ কেসে আপনারা জানেন হাইকোর্ট থেকে তাদের ইনভেস্টিগেশন এজেন্সি যেটা সিট তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, ওই সিটও ভুলভাল রিপোর্ট দিচ্ছে পুলিশ, আপনারা জানেন সেগুলো। কিন্তু কথা হচ্ছে এখানে টোটালি পুলিশ প্রশাসন তৃণমূল দ্বারা পরিচালিত হয়। যেটা সিবিআই একটা স্বশাসিত সংস্থা, সেটা তো আর কেন্দ্রীয় যে পার্টি ভারতীয় জনতা পার্টি, তারা তো আর সিবিআই কে কন্ট্রোল করে না। যেটা তৃণমূল মনে করে যে পুলিশকে আমরা যেমন কন্ট্রোল করি, বিজেপি হয়তো সিবিআই কে কন্ট্রোল করছে। টোটালি আরজি করের ঘটনাটা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে, এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যে যদি সিবিআই এর যারা আইও আছেন, ইনভেস্টিগেশন অফিসার আছেন, তারা যদি কোনো ভুল করে থাকেন, সেই কেস যখন সুপ্রিম কোর্টে বা পরবর্তীকালে অবশ্যই এটা হাইকোর্টে আসবে কেসটা। কেন এটা হাইকোর্টে কেস, এই কেসের আপনারা জানেন অনেক যারা পিটিশনার আছেন, তারা কেবলমাত্র ওনার বাবা বা মা, যারা যিনি আরজি করে আমার নির্যাতিতা বা যিনি মারা গেছেন, তার বাবা মা বাদে আরো যে রিট পিটিশন যে হয়েছিল, আরো 5 জন রিট পিটিশনার এটা পিটিশন করা আছে এই আরজি করে ঘটনা নিয়ে। তো আগামী দিনে এই কেস আরো অনেক দিন চলবে, হাইকোর্টেও চলবে সুপ্রিম কোর্ট রিলিজ করার পরে। তাহলে তখন বিচার প্রক্রিয়ার মাধ্যমে এরা যে কেস ডায়েরি বা সিবিআই যে এই বিগত 60 দিনে বা 70 দিনে সন্দীপ ঘোষকে কাস্টডিতে রেখে, বা ওই যে টালা থানার ওসি কে কাস্টডিতে রেখে তারা কি ইনভেস্টিগেশন করেছে তার রিপোর্ট যে জমা দেবে, তার মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে সেই ভুলটা অবশ্যই সামনে আনা হবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে। আপনি যেটা বলছেন যে সিবিআই এর যারা আইও আছে তার উপরেও আছে সাজা দেওয়ার জন্য উচ্চ আদালত আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আর আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে আইনজীবীদের কাজ হচ্ছে ইনভেস্টিগেশন অফিসারদের কোনো ভুল থাকলে সেটাকে খুঁজে বার করা। এটাই আমাদের কাজ, যারা আইনের কাজ করি আমরা। আইনজীবীদের কাজ তো এটাই, যে আইও যদি কোনো ভুল করে থাকেন তার সেটা খুঁজে বার করাটাই তো আমাদের যারা আইনের কাজ করি তাদের কাজ তো এটা। আমরা নিঃসন্দেহে আগামী দিনে সেটা সামনে আসবে সবার সামনে। কিন্তু কোনো ইনভেস্টিগেশন চলাকালীন আমাদের হাতে সিডি বা কেস ডায়েরি কোনো আইনের যারা ধরুন অ্যাডভোকেট আছেন তাদের হাতে আসার এখতিয়ার থাকে না। তাই আমরা সেটা এখনো সেগুলো স্টাডি না করে তো বলা যায় না। সেটা সিবিআই অফিসাররা এবং ম্যাজিস্ট্রেট যিনি দেখেছেন লোয়ার কোর্টে, তিনি তার বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেটা বিচার পদ্ধতি তাকে বেল দিয়েছেন। তো বেল হয়ে যাওয়া মানে, যেটা আমার আগে দিদি বললেন সুস্মিতা দি, যে বেল হয়ে যাওয়া মানে অ্যাকিউটেড নয়। একজন ওসি ও যখন 60 দিন 70 দিনের বেশি জেল খাটলো, তার মানে ইনভেস্টিগেশনে ও সাথ দিচ্ছিল না বলে, তাহলে 70 দিন তাকে তো কাস্টডিতে থাকতে হতো না। উনি যদি সমস্ত, কেন উনি নিজে অনেক ইনভেস্টিগেশনের আইও হয়ে থেকেছেন, তারপরে গিয়ে ওসি হয়েছেন, তাহলে উনার তো এগুলো জানা উচিত ছিল। যে উনি যদি সমস্ত কিছু লোকানোর কিছু চেষ্টা না করতেন, তাহলে কোনো শক্তি ছিল না আইনের যে তাকে সিবিআই, কেন কোনো শক্তি আইনে ছিল না যে তাকে 70 দিন কাস্টডিতে রেখে দিত। বলতে চাইছেন যে যে লোকাচ্ছে সেই ওখানে গিয়ে বলবে যে হ্যাঁ আমি এগুলো লুকিয়েছি, অবশ্যই কোন একজন ওসি মানে তিনি হয়তো সারা জীবনে এরকম 200 খানা কেসের 200, তখন তো বলবে যখন, আরে দীপঙ্কর দা একজন ওসি, যদি ওখানে আমার সিবিআই যদি তাকে নিয়ে গিয়ে যদি ওখানে লাড্ডু খাওয়াবেন, তাহলে তো সে তো তাহলে মুখ খুলবে না।
তাহলে আপনাদের সিবিআই তো বলেনি যে তাদেরকে সেখান থেকে তথ্য প্রমাণ বার করার জন্য তাদের যা যা এখতিয়ার আছে সেগুলো প্রয়োগ করতে হবে না, না ওখানে বসে বসে লাড্ডু খান? দেখুন, আপনারা দুটো ঘটনাকে গোলাবেন না, দুটো ঘটনা একই নয়। আজকে ফিরহাদ হাকিম যেভাবে আরজি করার ঘটনার সাথে কুলতলির ঘটনাকে মিলিয়ে ফেললেন, কুলতলির ঘটনায় অ্যাকিউজড কে ছিল? একটা 21 বছরের একটা গ্রামের ছেলে, যে কোনো এভিডেন্স কি করে লোকাতে হয়, কি করে টেম্পার করতে হয় এগুলো জানে না। আর আরজি করার ঘটনায় অ্যাকিউজড কারা? না একটা থানার ওসি, যিনি এর আগে হয়তো এরকম 200 ধর্ষণ কেসের আইও থেকেছেন, অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার থেকেছেন। কি করে তথ্য প্রমাণ লোপাট করতে হয়, কিভাবে লোপাট করলে পরবর্তীকালে ইনভেস্টিগেশনের কোনো অফিসার কোনো কিছু খুঁজে পাবে না, সেটা তার সব ভালোভাবে জানা আছে। কে পোস্টমর্টমটাকে ভিন্ন দিকে নিয়ে গেছে, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? যে কথাগুলো বলছেন এগুলো এটা কোথা থেকে পেয়েছেন? এটা পাওয়া ওসি মানে কে? আমি যখন একটা বলছি ওসি আপনাকে মানে আগে সিবিআই আরে দাদা, একটা থানা ওসি কথা নয়, আগে 10টা ম্যাডাম বললেন আমাকে তাহলে চাকরি করতে হবে, আপনিও তখন বললেন আমি তাহলে না না, এটা তো খালি চোখে যে কেউ বলতে পারবে। খালি দাদা, চোখে আপনি তো একটা খালি, কিন্তু থানার- আইন তো খালি চোখে দেখে না, আইনের চোখে তো পট্টি বাঁধা আছে। আপনি তো হ্যাঁ। একজন আইনজীবী, আপনি তো জানেন, তাহলে আপনি হাওয়ায় এই কথা কি করে বলতে পারেন? বলছিলেন তো অ্যাকিউজটা দেখুন, আপনি কুলতলির ঘটনা যাকে ধরলেন তার কাছ থেকে হ্যাঁ। একটা তথ্য প্রমাণ বার করতে পারলেন না, একটা চার্জশিট দিতে পারলেন না। এতগুলো রাজ্যবাসীর মানুষ যে আপনাদের উপরে যারা আস্থা রেখেছিল তারা আজকে বিফল হয়ে গেল। দেখুন, প্রথম কথা হচ্ছে অ্যাকিউজ যদি খুব বুদ্ধিমান হয়, অ্যাকিউজ যদি নিজেই ইনভেস্টিগেশন এজেন্সি কি করতে পারে না পারে এটা তার আগে থেকে তার এই মানে বিদ্যেটা জানা মানুষ আর থাকে, দেখতে যায় তাহলে না মশাই, নিঃসন্দেহে সেখানে মানুষ আর দেখতে accused কে যায় না। ধরা- যখন সে বেল পেয়ে গেল না, মানুষ বুঝে গেল যে অ্যাকচুয়াল বিচার আর হলো না। এরপরে বেলের পর আরে দাদা, বেল তো ফাঁসির সাজা হওয়ার পরেও পায়। কিন্তু আজকে যতক্ষণ ফাঁসির জেলে সাজা হওয়ার ছিল, পরে কি কেউ বেল তখন পায় না? অবস্থায় যদি তাকে যদি কোনো সাজা পেত, মানুষের মনে শান্তি আসতো। এবার আপনি বলুন না, যে না, মানুষের- এখানে না এবার আমার প্রশ্ন আপনি উত্তর দিন। আপনি বলছেন যে এখানে ইনভেস্টিগেশন কে করছিল? তালা থানার ওসি। এখানে তারা একটা দক্ষ মানুষ যারা এই ইনভেস্টিগেশনের সাথে যুক্ত ছিল এবং তথ্য প্রমাণ লোপাট করছিল। এবার এরকম ঘটনা যদি আগামী দিনে রাজ্যে যদি কোনো জায়গায় ভগবান করে না ঘটুক, যদি হয়, তাহলে যখন থানার ওসি যখন তথ্য প্রমাণে যখন দায়িত্ব থাকবে, তাহলে সেক্ষেত্রে যে অ্যাকিউজ তার পরিবার তো সেখানে আর মুখ খুলতে পারবে না বা বলতে পারবে না যে এখানে না এই ঘটনাটা হয়নি। আজকের এই পরিবার তো এই ঘটনা বললেও তারা আজকে কি বিচার পেল? এখন তাদের বাড়ির তার মা বাবার এখন কি অবস্থা হবে, বা তাদের মুখে কি শান্তি পৌঁছলো তাদের বাড়িতে? এটাই আমার প্রশ্ন। আপনার কাছে আবারও আসবো জয়দেব বাবু। হ্যাঁ, একদম সংক্ষেপে বলুন, 30 সেকেন্ডে বলুন। একটা কথা, আজকে বিএনএস এর মাধ্যমে যদি ফাঁসির সাজা হয় তাহলে অপরাজিত বিলের দরকার ছিল না। যখন আপনি পারছেন না তখন আপনি বলছেন এটা তো তার কাছে বাস্তব কথা। দক্ষতা আছে। তাহলে তার যদি দক্ষতা, সিবিআই তার 10 গুণ দক্ষতা আছে, সেই দক্ষতা তাহলে এই দক্ষতার কাছে ফেল হয়ে গেল। যখন ফেল হয়ে গেল তাহলে মেনে নিতে হবে যে এখানে কোনো ঘটনা ঘটেনি। আপনি বলছেন খালি চোখে দেখেছেন, খালি চোখে আপনি হয়তো অন্ধকারে রাত্রিবেলা দেখেছেন। এবার মানুষ এটাই বুঝছে আপনাদের উপরে। যাই হোক, আমি আপনার